দেশের বিভিন্ন বড় বড় রাজ্য, সে কলকাতা হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, সর্বত্র সব জায়গায় একটার পর একটা রাজ্যে আমরা চিতাগুলোর দিকে তাকিয়ে আছি, শ্মশানঘাট কবরস্থানের দিকে তাকিয়ে আছি। তাও তাও করে চিতা জ্বলছে, একটা চিতা নিচ্ছে না, অন্য একটা চিতা জ্বলে উঠছে। কবরের পর কবর, পর লাশের পর লাশ প্রতিদিন কবরে আর চিতাতে যাচ্ছে। আমরা বলছি যে খুব কঠিন সময় ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। ফলে আমরা প্রথমে আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা আমাদের বড় মিটিং, বড় সভা, বড় মিছিল আমরা অ্যাভয়েড করবো এবং করোনা বিধি মেনেই আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আমরা এই মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমাদের গুরুজনেরা, এই এলাকার মানুষজন সকলের কাছে অনুরোধ করব যে করোনা বিধি মেনে, স্বাস্থ্য সচেতনতা মেনে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করবে। কারণ খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। যথাসম্ভব মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে আমাদেরকে। এই বিষয়ে সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। এখন এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে কেন? এই কথা তো বলার কথা পুলিশে, এই কথাগুলো বলার কথা ছিল তো সরকারে। যখন আজকের করোনাতে মানুষ আক্রান্ত, যখন করোনাতে আপনি আমি আতঙ্কিত, আমরা যখন ভুগছি যে বাড়ির বাইরে বেরোবো না, আমরা যখন আতঙ্কের মধ্যে ভুগছি যে আদতে যদি করোনা আমাকে আক্রান্ত করে, আমি যদি করোনা আক্রান্ত হই, আমি হসপিটালে গেলে হসপিটালের বেড পাবো তো? আমি হসপিটালে ভর্তি হওয়ার পরে বেড যদি কোনো রকমে পাই, আর আমার বাড়ির ছোট্ট বাচ্চা যার 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 5 বছর হতে পারে, ওই ছোট্ট বাচ্চা যদি ঈশ্বর না করেন, আল্লাহ না করেন, ঠাকুর না করেন, যদি করোনাতে আক্রান্ত হয়, তাহলে আমার ওই বাচ্চাটা অক্সিজেনে পাবে তো? এই প্রশ্ন মনের মধ্যে আসছে। আর আমি আপনি কি দেখছি, প্রতিদিন গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা যখন বেহাল দশা, গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার রাজ্যে নির্বাচন হচ্ছে। আর সেই নির্বাচনে আমরা দেখছি এখন কলকাতার আকাশে তাকালে আপনি এত মশা মাছি দেখতে পাবেন না, যত হেলিকপ্টার আপনি দেখতে পাচ্ছেন। মশা মাছির মতো হেলিকপ্টার চলছে গোটা কলকাতার রাজপথে, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। একবার নরেন্দ্র মোদী আসছেন, একবার যোগী আসছেন, একবার কৈলাস বিজয়বর্গী আসছেন, একবার ভাইপো চড়ছেন, একবার মমতা চড়ছেন। রোজ গোটা কলকাতার আকাশে হেলিকপ্টারে প্লেনের ছড়াছড়ি। আমরা বলছি টাকাগুলো কার? টাকাগুলো কি তুমি তোমার বাবার সম্পত্তি পেয়েছো? টাকাগুলো কি তুমি জায়গা বিক্রি করে হেলিকপ্টারে চড়ছো? টাকা তো জনগণের টাকা, টাকা আমার টাকা, টাকা আপনার টাকা। আমাদের টাকাতে নিয়ে আমাদের দেশের নেতা মন্ত্রী, আমাদের টাকাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের টাকাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছেন। আর সাধারণ মানুষ করোনা আক্রান্ত হয়ে হসপিটালে গিয়ে বেড পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না। আমরা প্রশ্ন করেছিলাম সরকারের কাছে, আপনারা তো বলছেন খেলা হবে, তৃণমূলও বলছে খেলা হবে, বিজেপিও বলছে খেলা হবে। আমরা তো বলেছি অনেক খেলা খেলেছে, আর কত ছেলে খেলা করবেন গোটা পশ্চিমবঙ্গটাকে নিয়ে, গোটা ভারতবর্ষটাকে নিয়ে? যদি খেলাধুলা করার এত ইচ্ছা থাকে, আমাদের সময়, তারা যে কংগ্রেসের সময় পশ্চিমবঙ্গের মাটিতে অনেকগুলো ছোট বড় স্টেডিয়াম করেছি। 2 তারিখের পরে অনেক সময় পাবেন, 2 তারিখের পরে দিদি আর মোদী সেই স্টেডিয়ামে গিয়ে ভালো করে খেলবেন, কিন্তু দয়া করে পশ্চিমবঙ্গের মাটিতে খেলা মেলা করতে আসবেন না। কি খেলা খেলতে চাইছেন আপনারা? আমরা প্রশ্ন করেছিলাম, 3000 কোটি টাকা দিয়ে আপনি বল্লভ ভাই প্যাটেলের মূর্তি করলেন, স্ট্যাচু অফ ইউনিটি। আমরা বললাম ওই 3000 কোটি টাকা দিয়ে হসপিটাল তৈরি করা যেত না? 3000 কোটি টাকা দিয়ে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করা যেত না? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি 185 কোটি টাকা শুধুমাত্র ক্লাবগুলোতে দিলেন, 2 লাখ টাকা করে। ক্লাবগুলোতে টাকা নিয়ে কি করলো? আমি প্রশ্ন করতে চাইছি না যে আপনি অপাত্র দান করলেন ওই টাকাগুলো নিয়ে। করোনার সময় মানুষের অক্সিজেনের সিলিন্ডার, মানুষের জন্য বেড ভাড়া, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষিত করার ব্যবস্থা করা যেত না? আপনি দেশের সরকার, আপনি রাজ্যের সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করলেন না। আমরা বলছি এই নির্বাচন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনাকে ঠিক করতে হবে। একদিকে দাঁড়িয়ে এই নির্বাচনে আপনাদের সামনে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে চাল চোর, ডাল চোর, আমফানের টাকা চোর, ট্রিপল চোর, গরিব মানুষের টাকা চোর, বাথরুমের টাকা চুরি করেছে, তারা আপনাদের সামনে দাঁড়িয়েছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে সংযুক্ত মোর্চা, যারা প্রতিদিন চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামে, তারা উল্টো দিকে দাঁড়িয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে, আপনারা কাকে নির্বাচিত করবেন? তৃণমূল আর বিজেপি কি আলাদা নাকি? কি করেছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে? বলেছিল বদলা নয় বরং চাই, পরিবর্তন চাই, পরিবর্তন আসবে। আর এখন নতুন করে বিজেপি স্লোগান তুলেছে, এবার হবে আসল পরিবর্তন। আমরা বলেছিলাম যে
5 বছর আগে 7 বছর আগে যে আপনারা বিজেপি সরকারকে নির্বাচিত করেছিলাম, এই পশ্চিমবঙ্গে এই কলকাতাতে যে চারদিকে বিজেপি যে ভোট পেয়েছিল, সেখানে তো বলেছিলেন আচ্ছা দিন আনে বালা হয়। তাহলে কি সেগুলো মিথ্যা কথা ছিল? কোনো উত্তর নেই। আসলে এই সময়টাতে দাঁড়িয়ে আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কাকে নির্বাচিত করবেন। এই করোনার মধ্যে দাঁড়িয়ে লকডাউনে হাজার হাজার মানুষ কাজ হারিয়েছে, আপনার কাজ হারিয়েছে, আপনি কাজের, আপনার হাতে কাজ নেই। আপনার বাড়ির সন্তান, যে সন্তান, ছোট্ট সন্তান স্কুল কলেজে পড়তো, 1 বছরের উপরে স্কুল বন্ধ। এখনো শুনতে পাচ্ছি স্কুল কলেজগুলো নতুন করে আবার বন্ধ হয়ে গেছে। আমরা জানি না কবে স্কুল খুলবে। আমরা বলছি বাচ্চাগুলো কি হবে, ভবিষ্যৎ কি? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? পশ্চিমবঙ্গের মাটিতে আমার বাড়ির বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা, যাদের স্কুলে যাওয়ার কথা ছিল, কোনোদিন শুনেছেন বিজেপি সভা করছে বলছে বাচ্চাদের স্কুল খুলতে হবে? কোনোদিন শুনেছেন তৃণমূল সভা করছে বলছে স্কুল খুলতে হবে? আমরা প্রশ্ন করেছিলাম সরকারের কাছে, তুমি দেশের সরকার, তুমি রাজ্য সরকার, লকডাউনের সময়, লকডাউনের পরে তোমরা ট্রেন চালাতে পারো, তোমরা বাস চালাতে পারো, তোমরা দোকান খুলতে পারো, তোমরা মদের দোকান খুলতে পারো, তোমরা সিনেমা হল চালাতে পারো, তোমরা শপিং মল খুলতে পারো, কিন্তু বাচ্চাদের জন্য স্কুল কেন খুলবে না? বললো না স্কুল খোলা যাবে না, স্কুল খুললে নাকি ওখানে করোনা হবে। আমরা প্রশ্ন করেছিলাম কেন? স্কুল কি করোনা তৈরি কারখানা নাকি যে স্কুল খুললে পটাপট করোনা হবে? আসলে ওরা চায় না আপনার বাড়ির বাচ্চাটা শিক্ষিত হোক, ওরা চায় না আপনার বাড়ির বাচ্চাটা পড়াশোনা করা শিখুক। কারণ আপনার বাড়ির বাচ্চাটা যদি পড়াশোনা করা শিখে, তাহলে ওই যে হীরক রাজার দেশে রাজা বলেছিল না, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, আর যত বেশি জানে তত কম মানে। তাহলে ছাত্রদেরকে বেশি পড়াশোনা করতে দেয়া যাবে না। কারণ আপনার বাড়ির বাচ্চা যদি স্কুল কলেজে পড়ে, তাহলে তারা প্রশ্ন করবে তুমি দেশের সরকার, তুমি যখন রামের নামে পুজো করছো, ঠিক সেই সময় ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের রাজধানীতে বলরামরা নাঙ্গল হাতে রাস্তায় বসে আছে। তুমি নরেন্দ্র মোদী সরকার, তুমি কুবের সেজে জনগণের, গরিব মানুষের, কৃষকদের জমি, বলরামদের জমি তুমি আম্বানি আদানিদের কাছে বিক্রি কেন করছো? যাতে এই প্রশ্ন করতে না পারে, তাই ওদেরকে অশিক্ষিত করে রাখো। আপনার বাড়ির বাচ্চা যদি শিক্ষিত হয়, তাহলে তরোয়াল হাতে রামনবমীর মিছিল করবে না। আপনার বাড়ির বাচ্চা যদি শিক্ষিত হয়, তাহলে হাতে বোমা পিস্তল নিয়ে তৃণমূলের বাইক বাহিনীর পিছনে দৌড়াবে না। ওরা চায়, ওরা তোমার হাতে, ওরা আপনার বাড়ির বাচ্চার হাতে, ওরা আমাদের হাতে একদিকে দাঁড়িয়ে তরোয়াল তুলে দিচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে বোমা পিস্তল তুলে দিচ্ছে। আর আমরা সংযুক্ত মোর্চা বলছি, ফেলে দাও তরোয়াল, ফেলে দাও বোমা, ফেলে দাও পিস্তল। এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে তরোয়াল ধরার লড়াই নয়, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে বোমা পিস্তলের লড়াই নয়, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে কলম ধরার লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি পাওয়ার লড়াই, পশ্চিমবাংলার মাটিতে চাকরি হবে কিনা তার লড়াই। এই লড়াইগুলো আমাদেরকে করতে দেবে না। কোনোদিন শুনেছেন তৃণমূল প্রশ্ন করছে? কোনোদিন শুনেছেন বিজেপি? এখন তৃণমূল আর বিজেপির মুখে কথায় কথায় বলে তুমি আমার এলাকায় এলে আমি তোমাকে বুঝে নেবো। আর ওদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি বলে দিদি ও দিদি। বলছি নাটক চলছে নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি হবে কিনা সেই নিয়ে কথা হবে না? পশ্চিমবঙ্গের মাটিতে মা বোনেরা সুরক্ষিত থাকবে কিনা সেই নিয়ে কথা হবে না? এসব নিয়ে কোনো কথা বলা যাবে না। বলেছিল না বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, ওখানে দাদা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, ওখানে দিদি বলেছিল বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। আমরা অনেকে ভাবছেন যে তৃণমূলটা খুন চালিয়েছে, তৃণমূলটা গরিব মানুষের টাকা চুরি করেছে, তৃণমূলটা আমাদের স্বপ্ন চুরি করেছে, তৃণমূলটা চোর জালিয়াতিতে ভরে গেছে। ফলে তৃণমূলকে পশ্চিমবঙ্গের মাটি থেকে হটাতে হবে। এই ডায়মন্ড হারবারে আমার নির্বাচন হয়েছে, ডায়মন্ড মানুষের কাছে গিয়েছি, মানুষ বলছে 70 বছরে ডায়মন্ড হারবার একটা ভালো ক্যান্ডিডেট পেয়েছে, তুমি খুব ভালো বলো, তুমি খুব ভালো ছেলে, কম বয়সী ছেলে। কিন্তু জানো তো বাবা, এই সময় দাঁড়িয়ে তৃণমূলকে আটকাতে হবে। তৃণমূলে যারা তোলা বাজেছে তাদেরকে যেন প্রকারে আটকাতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম তৃণমূল আর বিজেপি কে আলাদা নাকি? जो हाल दिल का उधर हो रहा है वो हाल दिल का इधर भी हो रहा है। तृणमूल और बीजेपी बोले हम बने तुम बने एक दूसरे के लिए, बोले আমরা দুজনকে আলাদা নয়। কেন? কারণ ওখানে দাদা বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, এখানে দিদি বলেছিল বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। আপনার অভিজ্ঞতা কি চাকরি পেয়েছে? এখানে পিসির ভাইপো কয়লাতে যুক্ত আছে, কয়লা চুরি করে। আমি বলছি না, তৃণমূল যারা করতো তারা বলছে, আমরা সংযুক্ত মোর্চা বলিনি। উনি নাকি কয়লাতে কাটমানি খেয়েছে, কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, চাল চুরি করেছেন, কত কিছু চুরি করেছেন। আমরা বলছি ভাগ্যিস আপনি যদি দল থেকে না বেরোতো তাহলে আমরা জানতে পারতাম না। আমাদের কথা নয়, শুভেন্দুর কথা, যিনি দুদিন আগে তৃণমূলটা করতো। এখানে পিসির ভাইপো গরিব মানুষের টাকা লুটে লুটে খায়। লকডাউনে আপনি যখন কাজ হারান তখন পিসির ভাইপো কোটিপতি হয়। আর ওখানে মোদির ভাই, অমিত শাহের ছেলে বেটা জয় শাহ কি আছে না, এখানে পিসির ভাইপো কোটিপতি হয় আর ওখানে মোদির ভাইপো কোটিপতি হয়। আপনার ভাইপো কি আছে? আপনার ভাইপো পড়াশোনা নেই, আপনার ভাইপোর হাতে কাজ নেই,
আমাকে আপনাকে গরিব মানুষের হাতে বোমা পিস্তল তুলে দিয়েছে, তোরা গরিব মানুষ মারামারি কর, আমরা দিদি আর মোদির সেটিং করে খাবো, আমাদের কোনো সমস্যা নেই। আর গোটা পশ্চিমবঙ্গের অবস্থা কি? এখন দিদি আর মোদি আলাদা নাকি? যাহাই তৃণমূল তাই বিজেপি। কেন এই কথাটা বলছি? একদিকে দাঁড়িয়ে দিদি আর একদিকে দাঁড়িয়ে মোদি, আর মাঝখানে আছে ইডি। ইডি থেকে যখন ফোন যায় মাঝে মাঝে দিদির লোকেদের কাছে, দিদির লোক পটাপট দিদি ছেড়ে মোদিতে আসে। মাঝখানে হচ্ছে ইডি, হচ্ছে পোল আর কি। আমরা প্রশ্ন করেছিলাম কেন মুকুল রায় যখন তৃণমূলে ছিল তখন মুকুল রায় চোর ছিল, আজকে মুকুল রায় বিজেপিতে আসা পরে মুকুল রায় সাধু হয়ে গেল। শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন শুভেন্দু চোর ছিল, ডাকাত ছিল, সেই শুভেন্দু বিজেপিতে আসার পরে সাধু হয়ে গেল। অর্জুন সিং যখন ছিল তৃণমূলে তখন অর্জুন সিং গুন্ডা ছিল, অর্জুন সিং বিজেপিতে আসার পরে সাধু হয়ে গেল। তো বিজেপি কি ওয়াশিং মেশিনে সার্ফ এক্সেল পাউডার দিয়ে ধুলে সব পরিষ্কার হয়ে যায়? কোনো উত্তর নেই। এসব প্রশ্ন করা যাবে না। আমরা বলেছিলাম অমিত শাহ আর নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছিল, এসে বলেছিল ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মদন ভাগ। তখন অনেকে ভেবেছিলেন, বিজেপি যারা করেন তারা ভেবেছিলেন এইবার নরেন্দ্র মোদী, এইবার অমিত শাহ তৃণমূলকে জব্দ করবে, কোমরে দড়ি বেঁধে জেলের মধ্যে পুরে রাখবে। আমরা প্রশ্ন করেছিলাম, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মুকুল রায় আর তৃণমূলে নেই। আমরা বললাম কেসটা কি হলো? বললো মুকুল যখন কাঁচা ছিল তখন মুকুল তৃণমূলে ছিল, এখন মুকুল পেকে গেছে তাই মুকুল গেরুয়া হয়ে তৃণমূলে গেছে। আমরা বললাম কি হলো? আপনি তো বলেছিলেন ভাগ মুকুল ভাগ। বললো তোমরা ভালো করে বুঝতে পারোনি। আমরা বলেছিলাম ভাগ মুকুল ভাগ মানে পালা মুকুল পালা নয়। ভাগ মুকুল ভাগ মানে সারদার কত টাকা খেয়েছে ওই টাকার ভাগ চাই, নারদার কত টাকা খেয়েছে ওই টাকার ভাগ চাই, পেটের কত টাকা খেয়েছে ওই টাকার ভাগ চাই। মুকুল রায়ের ভাগ নেওয়ার জন্য আজকে বিজেপিতে যখন গেল তখন মুকুল রায় সাধু হয়ে গেল। অমিত শাহ এখন বলছে, কয়েকদিন আগে বললেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে যারা সারদার টাকা চুরি করেছো, যারা নারদার টাকা চুরি করেছো, সব টাকাকে জামা করা ধরে জেলের মধ্যে ঢুকবো। আমরা বলেছিলাম স্যার দয়া করে বানান ভুল করবেন না, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি বানান ভুল করলে খারাপ লাগে। ওটা জেল হবে না, ওটা বর্গিন জায়গাটা হবে, জেলে ঢোকাবো না, দলে ঢোকাবো। আর আপনি বলছেন না যে সারদার টাকা কোথায় আছে, নারদার টাকা কোথায় আছে, সব টাকা মাটির নিচে থাকলেও আমরা খুঁজে বের করবো। আমরা বলছি আপনি তো পশ্চিমবঙ্গে আসেন, বয়সও আপনার হয়েছে, আর রোজ যেভাবে পশ্চিমবঙ্গে এসে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করেন, মানে মিডিয়াতে যা দেখি আর কি, তাতে আপনার শরীরটাও ভারী হয়ে গেছে। এই বয়সে দৌড়াদৌড়ি করতে পারবেন না, বেশি দূরে দৌড়াতে হবে না। যদি আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যদি আপনার হিম্মত থাকে, আপনার জামার পকেটে, আপনার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখুন, ওর মধ্যে সারদার টাকা আছে, ওর মধ্যে নারদার টাকা আছে, ওর মধ্যে পেটের টাকা আছে। যদি হিম্মত থাকে ওই টাকা ফেরত দিন, কোনো কথার উত্তর নেই। আর তাই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন দিল্লি থেকে বলে ভাই और बहनों आज फिल्म में है, फिल्म में कोई बदनाम होगा, তখন পশ্চিমবঙ্গ থেকে দিদি বলে फिर भी दिल चीर के देख दादा तेरा ही नाम होगा। এই দিদি আর মোদির সেটিং, এই সেটিং এর বিরুদ্ধে আপনার কথা বলবে, আপনার বাড়ির সন্তানের কথা যে বলবে, সেই আত্মমনাকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আত্মমনা যেটা মনে আপনার বাড়ির সন্তানের চাকরির কথা বলবে, আত্মমনা যেটা মনে আপনার সন্তানের শিক্ষার কথা বলবে। এখন বলছে না বাংলা নিজের মেয়েকে চাই আর দুয়ারে সরকার, দুয়ারে সরকার। আমরা বলেছিলাম আমরা ওইসব গল্পে আমাদের কাছে ছিঁড়ে ভেজে না। আমরা বলেছিলাম আমরা যখন ভাই ফোঁটা নিয়ে যাচ্ছি তখন আমাদের দিদি বলতো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। আপনি আপনার দাদার কপালে, এখন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, জনগণের দরজায় কাটা দিয়েছেন, আর আপনার দাদার কপালে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা এমপির ফোঁটা দিয়েছিলেন। আপনি তো পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে ফোঁটা দিয়ে ডেকে এনেছেন, আজকের মানুষের সামনে নাটক করছেন। যখন লকডাউন হয়েছিল, এই সামনে হরিজন বস্তি আছে, এখানে অর্জুনদের নেতৃত্বে ওই হরিজন বস্তিতে গিয়ে আমরা এসএফআই ঝান্ডা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তুমি তো তৃণমূল করো, তুমি তো একদিন মানুষের কাছে আসেনি। আজকের ভোটের সময় মানুষের দরজায় এসছো, ওরা এত চুরি করেছে, এত চুরি করেছে, লোকে বলে এখন তৃণমূল নেতা কি বলছে, হ্যাঁ গো আমার বাবা তো মারা গেছে অনেকদিন আগে, আমার বাবার নামে ঘরের টাকা তুলে নিলে। বললো আরে চুপ কর না, ভোটের সময় টাকাগুলো লাগবে, মানুষের কাছে 500 টাকা করে ছুঁড়ে মারো, মানুষ ফটাফট আমাদেরকে ভোট দেবে। আমরা বলছি আপনি দু চোখ দিয়ে 4টে মানুষকে দেখেন, আর মানুষ প্রতিদিন হাজার হাজার চোখ দিয়ে আপনাকে দেখে। মানুষ সব নিজের ডায়েরিতে লেখা শুরু করেছে। সুদীপ্ত সেনের ডায়েরি নয়, যে ডায়েরি হারিয়ে যাবে, মানুষ নিজের ডায়েরিতে লিখে রেখেছে। সেই ডায়েরিতে মানুষ যখন লিখছে আর মানুষ বলছে মনে মনে, টাকা দিয়ে এত সহজে মানুষকে কেনা যায় না। টাকা দিয়ে কিছু বেঈমানকে আপনি কিনতে পারেন, কিন্তু সাচ্চা ইনসানকে কোনোদিন টাকা দিয়ে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে কিনতে পারবেন না। টাকা
টাকা দিয়ে মানুষের ইমানকে আপনি কিনতে পারবেন না। তাই আপনাদের কাছে করজোড়ে করে অনুরোধ, বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয়। বিজেপি আর তৃণমূল পয়সা এপিট আর ওপিট ওই যে ষোলোদের পয়সাটার মতো আপনি হেড করুন আর টেল করুন, ঘুরে ফিরিয়ে একই করবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে বিকল্পের কথা বলতে, ভুল বদলে কোনো লাভ নেই, মুখগুলো একই আছে। তাই ভুল বদলান, মুখগুলোকে বদলান, বিকল্প নীতি আনুন। বিকল্প নীতির কথা বলে সংযুক্ত মোর্চা, বিকল্প নীতির কথা বলে আজমলদাদের মতো সংযুক্ত মোর্চার প্রার্থীরা। এখন লোকে বলে যদি চুরি করতে চাও তাহলে তৃণমূলে যাও, তৃণমূলের ঝান্ডা নিয়ে চুরি ডাকাতি রেপ যা খুশি তাই করতে পারো, কেউ কোনো কথা বলবে না। ওই যে বলেছে না বাংলা নিজের মেয়েকে চাই, বাংলা নিজের মেয়েকে চাই। আমরা প্রশ্ন করেছিলাম আপনি বাংলার সেই মেয়ে? যখন পাঁচটিতে একজন বাংলার মেয়ে ধর্ষিতা হলো, যখন কাকদ্বীপে একটা বাংলার মেয়ে ধর্ষিতা হলো, যখন কামদুনিতে বাংলার মেয়ের ক্ষতবিক্ষত শরীর একদল নেপে হাইনার দল খুবলে খুবলে খেয়ে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে রাখলো, সেই সময়কালে দাঁড়িয়ে আপনি কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গের মানুষজন জানে যে আমাদের বাঙালিদের, আমরা বাংলায় যারা বলি, আমরা বলি যারা মা বোনদের ইজ্জতের দাম বেঁধে দেয় তাদেরকে আর যাই পারে হোক তাদেরকে দালাল বলে। আপনি পশ্চিমবঙ্গের মাটিতে, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনি মা বোনদের দাম ঠিক করেছেন, ইজ্জতের দাম ঠিক করেছেন। আপনি কখনো সরকারে হতে পারেন না, আপনি বাংলার মেয়ে হতে পারেন না, আপনাকে লোকে দালাল বলা শুরু করেছে। আর পশ্চিমবঙ্গের মাটিতে বলছে যে যদি চুরি করতে যাও তাহলে তৃণমূলে যাও, আর যদি চোরেদের হাত থেকে বাঁচতে চাও, মানে সিবিআই হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে বিজেপিতে এসো, আর যদি চোরেদের জামার কলার ধরে জেলের মধ্যে পুঁততে চাও তাহলে সংযুক্ত মোর্চাদের সঙ্গে এসো। আজমলদা জেতা মানে চোরেদের জামার কলার ধরে গারদের পিছনে দেওয়া হবে। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আমার কথা যারা শুনতে পাচ্ছে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আসুন সংযুক্ত মোর্চার প্রার্থী হাত চিহ্নে আজমল খাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে সকলকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।